এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় বংশবৃক্ষ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট গবেষক এবং সমাজ উন্নয়ন ব্যক্তিত্ব মাহফুজুর রহমান চৌধুরী। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা তো কোনো না কোনো বংশে জন্মগ্রহণ করেছি, তাহলে আবার বংশবৃক্ষ কেন? সে কারণেই বংশবৃক্ষ। কেউ বলে পরিবার বৃক্ষ, আর ইংরেজিতে বলা হয় ফ্যামিলি ট্রি। বংশবৃক্ষ বা ফ্যামিলি ট্রি বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। মানুষ তো একাকী বসবাস করতে পারে না। আপন প্রয়োজনেই মানুষ পরিবারে যুক্ত হয়েছে, সমাজবদ্ধ হয়েছে, আরও পা বাড়িয়ে রাষ্ট্র গঠন করেছে। এখন তো আমরা বিশ্ব সমাজে বসবাস করছি। এই সব কিছুর আকর কিন্তু বংশবৃক্ষ, ফ্যামিলি ট্রি। বিভিন্ন ভূগোলে আমাদের যে বংশবৃক্ষ, এই বংশবৃক্ষ যদি সজীব থাকে, প্রাণবন্ত থাকে, বন্ধন বা বন্ডিংটা খুব সুচারুভাবে সম্পন্ন হয়, তাহলে দেখবেন আমাদের পরিবার হাসবে, সমাজ মুখরিত হবে এবং বিশ্বে শান্তির একটি আবহ লক্ষ্য করা যাবে। এসব বিষয়ে আমরা আজকের বিজ্ঞ আলোচক মাহফুজুর রহমান চৌধুরীর সাথে কথা বলবো। মাহফুজুর রহমান চৌধুরী, আমি জানি এই বিষয়টা আপনার খুব প্রিয় বিষয়। শুরুতে কি আপনি আমাদেরকে একটু ইঙ্গিতে বলবেন, কিছুটা বলবেন, এই যে বংশবৃক্ষ বা ফ্যামিলি ট্রি, এটার পরিচয় কি, এটার সংজ্ঞা কী? ধন্যবাদ জয়নুল আজাদ ভাই। বংশবৃক্ষ শব্দটা নিজে থেকেই একটা এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দিয়ে থাকে, যে এটা একটা চার্ট বা একটা চিত্র যেখানে পরিবারের সদস্যদের সম্পর্ক ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়। এটা পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত পরিবারের সদস্যদের ধারাবাহিকতা, সেভারাল জেনারেশন, বিভিন্ন প্রজন্মের একটা যোগসূত্র নির্ণীত হয় বংশবৃক্ষে। জি, এবং এটাকে ইংরেজিতে আমরা সাধারণত শুনে থাকি যে ফ্যামিলি ট্রি বা অ্যানসেস্ট্রি বলা হয়, এবং বাংলায় আমরা এটার আরও অনেক প্রতিশব্দ ব্যবহৃত হতে দেখি, যেমন বংশলতা, বংশবৃত্তান্ত, কুষ্ঠি, কুলজি, প্রাচীন বংশধারা, গোষ্ঠী বা উপজাতি ইত্যাদি। আমরা এনসাইক্লোপিডিয়াতে যে ব্যাখ্যা পাই বংশবৃক্ষ বা ফ্যামিলি ট্রির, সেটা সংক্ষেপে বলতে গেলে এমন যে এটা কোনো একজন ব্যক্তির পূর্বপুরুষদের ইতিহাস বা ক্রমধারা ব্যাখ্যা করে, যেটাতে আপনার পারিবারিক যে লাইন বা ধারাবাহিকতা সেটা, এবং তার পরবর্তী সন্তানাদি, জন্ম থেকে আরম্ভ করে তাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, এই যে প্রজন্মান্তরে যে ধারাবাহিকতা, এটাকেই আমরা সংক্ষেপে বলতে পারি বংশবৃক্ষ, ফ্যামিলি ট্রি অথবা অ্যানসেস্ট্রি। এ পর্যায়ে এসে মাহফুজুর রহমান চৌধুরী, আপনার কাছে আমি জানতে চাইব, এই যে আমরা রিলেশনশিপকে এতটা গুরুত্ব দিলাম, এই বংশবৃক্ষে বা ফ্যামিলি ট্রিতে এই
রিলেশনশিপটা কিভাবে গ্রথিত হবে, কিভাবে সুরভিত হবে, কিভাবে সমৃদ্ধ হবে? ধন্যবাদ। বংশবৃক্ষের মাধ্যমে ধারাবাহিকতার যে রিলেশনশিপের কথা আপনি বলেছেন, এটা আমি বলছি। তার আগে আমি একটা জিনিস একটু বলে রাখতে চাই যে এই বংশবৃক্ষের অবদানটা মানব সভ্যতা জন্য কী রকম কাজ করে। আমরা দেখতে পারি যে পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম বংশলতা বা বংশবৃক্ষ হিসেবে মেসোপটেমিয়ার সভ্যতাকে সবচেয়ে প্রাচীন বংশবৃক্ষের অধিকারী বলে দাবি করেন ইতিহাসবিদরা। আমরা জানি মেসোপটেমিয়া ছিল আপনার দুটা গ্রিক শব্দ, মেসো অ্যান্ড পোটামাস। একটা হচ্ছে যে মধ্য, পোটামাস হচ্ছে নদী। দুই নদীর মধ্যবর্তী, অর্থাৎ ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী যে সভ্যতাটা ছিল সেটাকেই গ্রিস সভ্যতা, মেসোপটেমিয়া ইতিহাস বলে থাকি। তাদের অ্যানসেস্ট্রি বা বংশবৃক্ষ অনেকগুলো এখনও প্রিজার্ভড আছে, যদিও সেটা অনেক প্রিহিস্ট্রিক ইভেন্ট। এবং সামন্ততন্ত্র রক্ষার ক্ষেত্রে এই ধারাবাহিকতার একটা ব্যাপক প্রভাব অতীতেও ছিল, এখনও আছে, আমরা এটা দেখতে পাই। ধর্মীয় ইতিহাস চর্চার ক্ষেত্রেও বংশলতা একটা ভূমিকা রাখছে বলে আমরা দেখতে পাই। যেমন আপনার খ্রিস্ট ধর্মে যারা পোপ হয় তাদেরকে কিন্তু হঠাৎ করে পোপ বানানো হয় না, তাদের বংশলতিকা দেখা, বংশের ধারাবাহিকতাটা বিশ্লেষণ করা হয়। ঠিক নবী রাসূলদের ক্ষেত্রেও আমরা যেটা ইতিহাসে দেখি যে তাদেরও বংশের ধারাবাহিকতা একটা ভূমিকা রাখে। এবং নবী রাসূলদের সিলেকশনের ক্ষেত্রে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই নবী বা রাসূল বানিয়েছেন যারা সমাজে একটা ভালো বংশলতার মধ্যে জন্মগ্রহণ করে। পবিত্র কোরআনে আমরা নবীদের সে বংশলতিকা, সে ইতিহাস আমরা লক্ষ্য করে থাকি, বর্ণনা আমরা লক্ষ্য করে থাকি। জি, এটার একটা, এই যে বংশলতার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমি মনে করি আমাদের সমাজে এখনও বিদ্যমান আছে। বিয়ে শাদী, ইভেন কি ইলেকশনে যে ভোট দেওয়া হয়, মানুষ যে ভোট দেয়, সেখানেও কিন্তু বংশের প্রভাবটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আপনার প্রারম্ভিক আলোচনায় আমরা উপলব্ধি করেছি যে বংশবৃক্ষে বা ফ্যামিলি ট্রিতে রিলেশনশিপ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই রিলেশনশিপটা কিভাবে তৈরি হবে, কিভাবে বিকশিত হবে? রিলেশনশিপ যেটা আমরা বংশের ধারাবাহিকতায় দেখি যে অতীতে যেভাবে বংশের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যের ধারাবাহিকতা যেভাবে রক্ষা করা হতো, আমরা একবিংশ শতাব্দীতে এসে আমার মনে হয় সেই ধারাবাহিকতা রক্ষা করতে আমরা পারছি না, এবং সেটা বিংশ শতাব্দী থেকেই কিন্তু শুরু হয়েছে। এটার কারণ হিসেবে আমি মনে করি মানুষের জীবনাচার, সংস্কৃতি এবং ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় চর্চা, ধর্মীয় আচার এবং সমাজের ভিন্নতা। ধরেন 100 বছর উপর আগে আমার দাদার সমাজে যেই সামাজিক অবস্থা ছিল, এখন 100 বছর পরে সেই সামাজিক অবস্থানটা এখন আর বাংলাদেশে না, শুধু যে কোনো জায়গাতেই নেই। এখানে আপনার যে সভ্যতার বিকাশ বা বিজ্ঞান প্রযুক্তির যে অভিঘাত, সেটারও কিছুটা প্রভাব আছে। জি, বংশবৃক্ষের যে ধারাবাহিকতা রক্ষা, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্রিটিশ আমলের আগে আমাদের দেশে কতগুলো বংশের নির্ধারিত জব বা নির্ধারিত কার্যকলাপ অ্যাসাইন ছিল, নির্ধারিত ছিল যে অমুক বংশের লোকরা এই কাজটা করবে। এবং এটার মূল আমরা দেখছি যে প্রাচীন মনুশাস্ত্রে যে
4টা শ্রেণী ঘোষণা করা হয়েছিল, যে সেই শ্রেণীর 4টা শ্রেণীর 4 ধরনের কার্যকলাপ নির্ধারিত ছিল এবং ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এইসব। জি, ক্ষত্রিয়রা দেশ রক্ষা করবে, সৈন্যবাহিনীর কাজ করবে। বৈশ্য এবং নমশূদ্র এরা ছিল সমাজের বিভিন্ন কার্যকলাপ সম্পন্ন করবে। নমশূদ্ররা তার মধ্যে ছিল সবচেয়ে নিচু স্তরের ক্লাস বা শ্রেণী। আর আপনার ব্রাহ্মণরা ছিল সর্বোচ্চ ক্ষেত্রের, তারা যেমন সমাজের ধর্মীয় কার্যকলাপের প্রধান, একইভাবে তাদের রাষ্ট্রীয় কার্যকলাপের প্রধান হবে ব্রাহ্মণরা। এই রকম একটা শ্রেণী সিস্টেমটা ছিল। সেটার ধারাবাহিকতা থেকে আমরা ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত পুরোপুরি নিজেদেরকে মুক্ত করতে পারিনি বলেই আমার অবজারভেশন। আমরা বলতে আমি পাক ভারত উপমহাদেশের এখন শিল্প বিপ্লবের পরে আমরা এখন যে বিশ্ব ব্যবস্থা পেয়েছি, শিল্প বিপ্লবের পরে বিজ্ঞান প্রযুক্তির যে প্রসার, সে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। এখন আমাদের যে সমাজ এখন আমরা বাংলাদেশের শুধু রাজধানী না, মফস্বল শহর বলি, গ্রাম বলি, সেখানে কোনো প্রযুক্তি প্রবেশ ঘটে গেছে। কিন্তু তো এই যে এখন গ্রামে এখনও যে বংশবৃক্ষ সেটা বেশ আছে, তবে সহজে বোধহয় বংশবৃক্ষ যেটা বলি আমরা, সেটা উদাহরণ কম। সবাই এখন একক পরিবার গড়ছে। এরপরেও বংশবৃক্ষের যে রূপ, সেটা আমাদের গ্রামও আছে, শহরও আছে। তো গ্রাম বা শহরে যে বংশবৃক্ষের আমরা একটা দৃঢ় বন্ধন চাচ্ছি, এখানে এটা কিভাবে অগ্রসর হতে পারে, কিভাবে অগ্রসর হতে পারে, এখানে কি কি বিষয়ে কাজ করে? আসলে যেটা আমরা ভাবছি বা বলছি এখন দাঁড়িয়ে, তার চেয়ে যদি আমি 200 বছর আগে না 400 বছর আগে যাই, তখনই কিন্তু আমাদের দেশে শিল্প বিপ্লব বলেন বা রেনেসা বলেন, তার একটা প্রভাব শুরু হয়ে গেছিল। পেশাভিত্তিক যে বিভেদ সমাজে ছিল, সেটা আস্তে আস্তে ভেঙে যেতে লাগলো। কেন? মানুষ আস্তে আস্তে শিক্ষিত হতে লাগলো এবং জীবন দর্শন এবং জীবন আচার এবং ধর্মাচার, এই 4টা জিনিস মানুষের জীবনে প্রভাব বিস্তার করা শুরু করলো। একজন কৃষকের সন্তান কৃষিকাজই করবে, এই যে ট্রেডিশন, এটা থেকে আমরা 200 বছর আগেই দেখছি যে ভেঙে গেল জিনিসটা। কৃষকের সন্তানরা যখন শিক্ষিত হলো, তখন তারা সমাজের উচ্চ পর্যায়ের কর্মকলাপে, ক্রিয়াকলাপে জড়িত হলো এবং তার পরবর্তীতে চাকরি সিস্টেম চালু হলো। সেই চাকরি সিস্টেমেও তখন অবশ্য আমার জানা মতে ব্রিটিশরা পেডিগ্রি অ্যানালাইসিস করতো। চাকরিতে মানে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার করতে হলে তার 7 পুরুষ মিনিমাম দেখা হতো। আমি মনে করি যে এখানে সমাজের সামাজিক সার্বিক যে পরিচালিকা শক্তিগুলো, সেগুলোর পরিবর্তন, জীবন দর্শনের পরিবর্তন, ধর্মাচারের প্রভাব এবং মানবাচার, যেটা দৈনন্দিন যে ক্রিয়াকলাপ আমাদের, যেমন ধরেন আগে আমরা মসজিদে এক সময় ছিল যে পাখাও ছিল না, তারপরে হাত পাখা আসলো, তারপরে টানা পাখা আসলো, স্কুল কলেজেও তাই। এখন এসি চলছে, ফ্যান মাঝখানে এসছিল। এই যে পরিবর্তনের ধারা সমাজে যেমন আছে, সেটা সরাসরি ইম্প্যাক্ট আমাদের মধ্যে পড়ছে। আপনি ইতিহাসের প্রসঙ্গ টেনে কথা বলছিলেন, আমি আরেকটু সংক্ষেপে অন্য একটা জায়গায় যেতে চাচ্ছি। তো এখানে এসে আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাই, যে বংশ বৃক্ষের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কটা উন্নয়নের ক্ষেত্রে যে অর্থকরী, উপায় উপকরণ, সাহায্য সহযোগিতা, এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি জীবন দর্শন, যেটাকে আমরা ফিলোসফি বলি বা যেটাকে আমরা আকিদা বিশ্বাস বলি, সেটা? এখন উপায় উপকরণ, অর্থকরী, এটা একটা বিষয়, আরেকটা হলো জীবন দর্শন। এখন জীবন দর্শনের ক্ষেত্রে তো কেউ হয় ইলোকবাদী, তাদের দৃষ্টি সীমানা শুধু এই পৃথিবীতে সীমাবদ্ধ। আবার জীবন দর্শনের ক্ষেত্রে কেউ আছে, তারা ইহলোকে গুরুত্ব দেয়, কিন্তু তারা পরলোকের অনন্ত জীবনকে আরও অধিকতর গুরুত্ব দেয়। এই বিষয়গুলো বংশবৃক্ষের বিকাশে বা বংশবৃক্ষের স্থায়িত্বে কেমন অবদান রাখে? আপনি অত্যন্ত জটিল একটা বিষয় এনেছেন। খুব অল্প সময়ে কথাটা বলা কঠিন, তারপরও চেষ্টা করছি। আমরা যদি 2টা বৃত্ত ধরি,
একটা হচ্ছে যে সামাজিক অবস্থা, আরেকটা হচ্ছে যে জীবনাচার। এই দুই বৃত্তের সংমিশ্রণই কিন্তু মানব সমাজ, এবং বংশলতিকার ধারাবাহিকতায় এটাকে বলতে পারেন যে শিল্প বিপ্লবের পর থেকে এটা ভেঙে গেছে। এবং এক কথায় বলা যায় এই দুটার মিশ্রণেই কিন্তু সমাজ গড়ে উঠছে। একজন কৃষকের সন্তান কৃষিকাজ বাদ দিয়ে যখন শিক্ষা খাতে অথবা সিভিল সার্ভিসের দিকে চলে আসলো, তখন কিন্তু তার যে সামাজিক ধারাবাহিকতাটা এটা উন্নত হচ্ছে। সে আর কৃষিকাজে যাচ্ছে না, তার সন্তানাদি আর কৃষিকাজে হয়তো যাচ্ছে না, কিন্তু একজন বড় জোরদার বা জমিদার তার বংশের যে সম্পত্তি কারণেই মিনিমাম সে কিন্তু সমাজে একটা লিডিং রোল বা নেতৃত্বের অবস্থানে থাকছে। এটা এখনও চলছে বাস্তব কারণেই। এটা চট করেই পরিবর্তন ওখানে আসছে না, কিন্তু নিম্নবিত্তের লোকদের থেকে বা মধ্যবিত্ত শ্রেণী বিশেষ করে আস্তে আস্তে উচ্চবিত্তের দিকে যাচ্ছে অথবা নিম্নবিত্তের দিকে অবধারিত হচ্ছে। কেন? তার জীবন জীবিকা, আয় রোজগার হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় থাকছে না। এখন একটা মাইগ্রেশন একটা বড় ইস্যু, আপনি যেটা বলেছেন যে জীবিকার কারণে বা শিক্ষার কারণেও মাইগ্রেশন বা স্থানান্তর হচ্ছে। এবং ধরেন রাজধানী কেন্দ্রিক আজকে যে গার্মেন্টস কর্মীরা আছে, এদের জীবন আচার তাদের বংশের যারা গ্রামে থেকে গেছে তাদের থেকে কিন্তু অনেক তফাৎ। কেন? এটা হলো অবস্থার পরিপ্রেক্ষিতে। আপনার যে অবস্থানে সে এখন আছে সে অবস্থানই তাকে পরিবর্তন করে দিচ্ছে। আবার এখানে একটা বড় জিনিস আমরা অ্যাভয়েড করতে পারবো না, সেটা হলো যে ধর্মীয় আচার। প্রত্যেকটা মানুষের, আমাদের দেশ বলি, ইউরোপ বলি, আমেরিকা বলি, সব জায়গাতেই তার ভিতরে কিন্তু একটা ধর্মীয় বিশ্বাসের প্রভাব আছে। ইভেন যে এথিস, অবিশ্বাসী, কোনো ধর্মে বিশ্বাস করে না, তারও একটা মূল নীতিগত আচার আচরণ আছে। তো এই যে প্রত্যেকের সামাজিক আচার আচরণের যে ভিত্তিটা, এটা তাকে কিন্তু তার পূর্বপুরুষদের সাথে সম্পর্ক এবং কর্মকলাপের সংশ্লিষ্টতা অথবা বিচ্ছিন্নতা নির্ধারণ করে। সে যদি পূর্বপুরুষরা যেই আচার আচরণ এবং জীবন দর্শন মানে বিশ্বাস করত, যে ভ্যালুজ ছিল সেটাকে বিশ্বাস করত, তাহলে সে একই রকম থেকে যেত। কিন্তু আমরা দেখছি যে অন্তত 400 বছর যদি আমরা এই এলাকায় আমাদের পাক ভারত উপমহাদেশে দেখি, তাহলে আমাদের এখানে ফিউশন হয়েছে, সংশ্লেষণ হয়েছে, মিশ্রণ হয়েছে। সেটা ইভেন বিয়ে শাদির ব্যাপারেও ধরেন আগের কালে শুধু নিজের বংশের সমমর্যাদা সমগোত্রীয় লোকদের সাথে বৈবাহিক সম্পর্ক হতো, কিন্তু বর্তমানে আমরা দেখছি এখন আর বংশমর্যাদাকে অনেকেই গুরুত্ব দেন না, গুরুত্ব দেন তার বর্তমান সামাজিক অবস্থান, তার শিক্ষাগত যোগ্যতা, তার বর্তমান অর্থনৈতিক সক্ষমতা। এই জিনিসগুলো মিলেই কিন্তু তারা সামাজিক ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করছে। আপনার তো কথা আরও অনেক ছিল, আমি স্পষ্টভাবে উপলব্ধি করেছি আপনি কথা সম্পন্ন করতে পারেননি, শেষ করতে পারেননি। আমি ইচ্ছে করি এটা করিনি, সময়ের সীমাবদ্ধতা, সময় আমাদের আজকে এখানে শেষ করতে বলছে। মাহফুজুর রহমান চৌধুরী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভির সকল কলাকুশলী এবং দূর দূরান্ত থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আলোকপাত অনুষ্ঠানের শিরোনামটা খুব ছোট্ট ছিল, বংশবৃক্ষ, কিন্তু আলোচনার বিস্তার ঘটাতে গিয়ে দেখলাম বিষয়টা অনেক বড়। মাহফুজুর রহমান চৌধুরী বারবার ইতিহাসের প্রসঙ্গ টেনে কথা বলতে চেয়েছিলেন, আমি তাকে সুযোগ দিতে পারিনি সময়ের সংকীর্ণতার কারণে। কথা তো আমাদের শেষ হয়নি। তবে এই বিষয়টা আমরা উপলব্ধি করেছি, আমাদের যে বংশবৃক্ষ, সেখানে রিলেশনশিপ বিটুইন পিপল ইন সেভারাল জেনারেশন অফ আ ফ্যামিলি। একটি ফ্যামিলিতে বংশবৃক্ষে
অনেকগুলো প্রজন্ম থাকবে, জেনারেশন থাকবে, তাদেরকে নিয়েই তো আমাদের পরিবার, আমাদের সমাজ, সভ্যতা। এখন জেনারেশনের প্রজন্মের মধ্যে সবার কি চিন্তা চেতনা একরকম, পঠন পাঠন একরকম, সামাজিক মেলামেশা একরকম। এখানে কিছু আছে ধর্ম দর্শন ফিলোসফির বিষয়, কিছু আছে সভ্যতার বিষয়, কিছু আছে কালচার বা সংস্কৃতির বিষয়। আধুনিক বিশ্বে যদি আমরা পারিবারিক বন্ধনকে শিলীভূত করতে চাই, দৃঢ় করতে চাই, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সায়েন্স টেকনোলজি কী, ধর্ম দর্শন কী, সিভিলাইজেশন কী এবং কালচার কী। যথা বিষয়কে যথাস্থানে রাখতে পারলে আমরা বর্তমান সভ্যতায়ও আমরা পরিবারে বংশ বৃক্ষে দৃঢ়মূল হতে পারব। সময় নেই, তবু একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে সমাজ ছিল, যে সমাজ সংঘর্ষ ছিল, দ্বন্দ্ব ছিল, সেটা অনেক চিত্র আছে। আজকে শুধু একটাই বলি যে উনি যখন ইসলামের আহ্বান জানিয়েছেন, তখন কিশোর আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছে, আবার প্রবীণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছে, আবার নারীও ইসলাম গ্রহণ করেছে। তারা বিভিন্ন বয়সের ছিলেন, বিভিন্ন প্রজন্মের ছিলেন, কিন্তু জীবন দৃষ্টি দর্শন যদি গভীরে দৃঢ়মূল হয়, তখন তাদের মধ্যে একটি ঐক্য লক্ষ্য করা যায়। আমরা সেই ঐক্যের কথাই বলছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।